আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইরান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতার প্রয়াস আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে। অনেকে বলছেন পাকিস্তানের এই ভূমিকা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে একথাও উঠেছে মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রশ্নে পাকিস্তানের ভূমিকা আরও শক্তিশালী হলো। এই বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধের উত্তাপে পাকিস্তান যে মধ্যস্থতার চেষ্টা করেছে এবং করছে, তাতে কি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মর্যাদা সত্যিই বেড়েছে? আর সেই সঙ্গে মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্নে ইসলামাবাদ কি নতুন করে শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে? দেখুন, এই প্রশ্নের উত্তর এক কথায় হ্যাঁ বা না বলা যায় না। কারণ একদিকে পাকিস্তান এমন এক কূটনৈতিক জায়গা দখল করেছে যেখানে ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই অন্তত কথা বলার জন্য ইসলামাবাদকে বেছে নিয়েছে। অন্যদিকে এই পুরো প্রক্রিয়া এখনো ভঙ্গুর, অসম্পূর্ণ, বহু পক্ষ নির্ভর এবং কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই এটিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের চূড়ান্ত প্রমাণ বলা যাবে না। প্রথমে ঘটনাগুলো সাজিয়ে নেওয়া যাক। মার্চের শেষ দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার প্রকাশ্যে বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ইনডাইরেক্ট টক্স বা পরোক্ষ যোগাযোগে বার্তাবাহক হিসেবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব পাঠিয়েছে যা ইরান বিবেচনা করছে। তারপরে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে এবং শেষে 5 দফা প্রস্তাবও দিয়েছে। এরপর 8ই এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদের শান্তি আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসাও করেছেন। এরপর 11 থেকে 12ই এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি আলোচনা শুরু হয়, যেখানে পাকিস্তান শুধু বৈঠকের ভেন্যু দেয়নি, বরং দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে আলোচনার একটা পরিবেশ তৈরির চেষ্টাও করেছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী 24 ঘন্টারও বেশি সময় ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কনস্ট্রাকটিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ আলোচনা হয়েছে, যদিও কোনো পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো যায়নি। এবং তারপরে সেটা সেই শান্তি যুদ্ধবিরতির যে শান্তি চুক্তির প্রস্তাব, সেটা সমঝোতা সেটা হয়নি এবং ভেঙে যায়। 16ই এপ্রিল আল জাজিরার রিপোর্টে পাকিস্তানের কর্মকর্তারা বলেন, প্রথম দফার আলোচনায় নাইদার এ ব্রেক থ্রু নর এ ব্রেকডাউন, অর্থাৎ যেমন কিছু প্রাপ্তিও হয়নি তেমনি ভেঙেও যায়নি, এমন ব্যাপার হয়েছে। বড় অগ্রগতি নেই, কিন্তু আলোচনার স্তরটা আছে। একই রিপোর্টে বলা হয়, যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল কার্যকর হয়েছিল, এপ্রিলের 8 তারিখে, কিন্তু সেটি 22শে এপ্রিলের দিকে গিয়ে চাপের মুখে পড়ে আর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও পুরোপুরি উঠে যায়নি। এখানেই পাকিস্তানের মর্যাদা বৃদ্ধির প্রথম যুক্তিটি পাওয়া যায়। কারণ কোনো রাষ্ট্রের মর্যাদা শুধু তার অর্থনীতি বা সামরিক শক্তিতে নয়, বরং সংকট মুহূর্তে তার ভূমিকা কতটা গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হতে পারছে তার উপরেও নির্ভর করে। এই দিক থেকে পাকিস্তান অন্তত সাময়িকভাবে একটি ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি বা বিশ্বাসযোগ্য
মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। রয়টার্সের বর্ণনায় 1 বছর আগেও যে পাকিস্তানকে কূটনৈতিকভাবে অস্বস্তিকর বা বিচ্ছিন্ন অংশীদার হিসেবে দেখা হতো, সেই পাকিস্তানি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হঠাৎ করে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। CGTN-এর বিশ্লেষণ আরও এক ধাপ এগিয়ে বলেছে, এই মধ্যস্থতা পাকিস্তানের জন্য শুধু তাৎক্ষণিক কূটনৈতিক সুযোগ তৈরি করেছে তাই নয়, বরং এটি তার সারা বিশ্বে তার অবস্থানকে উন্নত করেছে, তার আঞ্চলিক প্রভাব বাড়ানো এবং আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের একটা বড় সুযোগ এনে দিয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো, পাকিস্তান একা একা যে এই জায়গায় এসেছে তা নয়, তারা নিজেদের এমনভাবে উপস্থাপন করেছে যাতে যুক্তরাষ্ট্র, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে একসঙ্গে একযোগে কথা বলা যায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের কাজের সম্পর্ক আছে, তেহরানের সঙ্গে সীমান্ত নিরাপত্তাগত বাস্তবতা আছে, আবার উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গেও তার গভীর কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আছে। এই যে ব্যালেন্সড অ্যাক্সেস পাকিস্তানকে আলাদাভাবে গুরুত্বপূর্ণ করেছে। এখন প্রশ্ন হলো, এই সাফল্য কি মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিকে, পাকিস্তান বলে যে তারা মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবি আছে, তাদের কারণ, একটা বড় কারণ তাদের কাছে যে তারা বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেই হিসেবে সামরিক দিক দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী, এবং তারা বলে মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবি তাদের, সেই দাবিকে কি শক্তিশালী করছে পাকিস্তানের এই ভূমিকা ইরান যুদ্ধে? আংশিকভাবে বলতেই হয় হ্যাঁ, তার ভূমিকা শক্তিশালী করছে। কারণ মার্চের 29 তারিখে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরকে নিয়ে পাকিস্তানের নেতৃত্বে যে 4 দেশীয় কূটনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি হয়, সেখানে আল জাজিরা পাকিস্তানকে কি মিডিয়েটর হিসেবে বর্ণনা করেছে, অর্থাৎ প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বর্ণনা করেছেন। 17 এপ্রিল আনাতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে আবারও পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে বৈঠক করেছেন, এবং অ্যাক্সিওস মিডিয়া তারাও বলে যে পাকিস্তান এই প্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকা নিয়েছে। সৌদি আরবও পাকিস্তানের এই ভূমিকাকে প্রকাশ্যে গুরুত্ব দিয়েছে। 14 এপ্রিল আরব নিউজ জানায়, জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও শেহবাজ শরীফের বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রধান আলোচ্য ছিল, এবং সেখানে পাকিস্তানের মিডিয়েশন এফার্টস বা মিটমাটকারী ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। অর্থাৎ আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর একটি যে সৌদি আরব, পাকিস্তানের ভূমিকে অস্বীকার তো করেইনি, বরং তার প্রশংসা করেছে এবং সেটা নিয়ে নিজেদের মধ্যে সমন্বয় করেছে। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে। মুসলিম বিশ্বের নেতৃত্ব বলতে আমরা যদি একক, আনকোয়েশ্চেনড বা সর্বসম্মত নেতৃত্ব বুঝি, তাহলে পাকিস্তান এখনও সেই জায়গায় পৌঁছয়নি। কারণ একই প্রক্রিয়ায় সৌদি আরব, তুরস্ক, মিশর তারাও সক্রিয়, এবং এই কূটনীতি বহুপক্ষীয় ছিল, একক পাকিস্তান নির্ভর ছিল না। সৌদি আরব, তুরস্ক, মিশর এরা সবাই ইসলাম বিশ্বের নেতৃত্ব নেয়ার জন্য পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতাও করছে।
আরেকটি বড় সীমাবদ্ধতা হলো পাকিস্তানের নিজের ভূ রাজনৈতিক ভারসাম্য খুবই জটিল। 14 এপ্রিলের এক বিশ্লেষণে আল জাজিরা দেখায়, একদিকে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরান মধ্যস্থতায় ভূমিকা নিচ্ছে, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে তাদের প্রতিরক্ষা প্রতিশ্রুতি আছে। ফলে ইসলামাবাদের ব্যালেন্সিং অ্যাক্ট ইরানের কাছে সহজ নাও মনে হতে পারে, অন্যদের কাছেও তাই। একই আলোচনায় বিশ্লেষকরা বলেন, পাকিস্তান তেহরানের কাছে গ্রহণযোগ্য আংশিক এই কারণে যে পাকিস্তানের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি নেই এবং ইসরায়েলের সঙ্গেও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান পুরোপুরি নিরপেক্ষ। উল্টো কিছু পর্যবেক্ষক বলছেন, পাকিস্তানের এই মধ্যস্থতা নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বেশি ছিল সেলফ প্রিজার্ভেশন বা নিজেদের কৌশলগত আত্মরক্ষার চেষ্টা। ভারতের IDS এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নতুন আঞ্চলিক নেতৃত্ব হিসেবে না দেখে জিওপলিটিক্যাল সার্ভাইভাল থ্রু ডিপ্লোম্যাটিক ইউনিটি হিসেবে দেখা বেশি বাস্তবসম্মত। মানে ইসলামাবাদ বুঝেছে, যদি যুদ্ধ বাড়ে তবে তার সীমান্ত, তার আভ্যন্তরীণ সাম্প্রদায়িক স্থিতি, শিয়া সুন্নি ঝগড়া, জ্বালানি নিরাপত্তা এবং উপসাগরীয় সম্পর্ক সব কিছু বড় চাপে পড়বে, যার লক্ষণ দেখা গিয়েছে। দেশীয় বাস্তবতায় পাকিস্তানের সীমা দেখিয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেন্ট্রাল মিডিয়েটর হয়ে উঠছে, তখন একই সঙ্গে দেশটির নেতৃত্বকে অভ্যন্তরীণ ক্ষোভও সামাল দিতে হচ্ছে, বিশেষ করে শিয়া আবেগ ও ইরান সংক্রান্ত প্রতিক্রিয়ার কারণে। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা বাড়লেও ঘরের ভেতরে চাপ সমানভাবে বেড়েছে। এখন আসা যাক মুসলিম বিশ্বের নেতৃত্বের মূল প্রশ্নে। পাকিস্তান অবশ্যই দীর্ঘদিন ধরে নিজেকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে তুলে ধরে এসেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা তাদের সংবিধান ও পররাষ্ট্রনীতির মৌলিক অংশ। OICতে পাকিস্তান সক্রিয়, নানা প্রস্তাবও তোলে এবং নিজেদের প্যান ইসলামিক কমিটমেন্টের কথাও জোর দিয়ে বলে। কিন্তু বাস্তবতা হলো, মুসলিম বিশ্বের নেতৃত্ব আজ একা কোনো দেশের হাতে নেই, অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় আছে। OICর কার্যকারিতা নিয়ে বিভিন্ন সমালোচনায় বলা হয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নির্ভরতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং কাঠামোগত অদক্ষতার কারণে একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব আজ অবধি তৈরি হয়নি। তাই একটি সফল বা আংশিক সফল মধ্যস্থতা পাকিস্তানের ভাবমূর্তি কিছুটা বাড়াতে পারে, কিন্তু সেটা এক লাফে মুসলিম বিশ্বের আনকোয়েশ্চেন্ড লিডার মানে অপ্রতিদ্বন্দ্বী নেতা বানিয়ে দেয় না। তাহলে সবচেয়ে সঠিক ভাষায় কি বলা যায়? আমার বিশ্লেষণে পাকিস্তানের মর্যাদা বেড়েছে 3টি কারণে। প্রথমত, তারা যুদ্ধরত দুই প্রতিপক্ষের সঙ্গে কাজ করার মতো একটি কার্যকর কূটনৈতিক চ্যানেল তৈরি করে দিতে পেরেছে। দ্বিতীয়ত, তারা 4 দেশীয় মুসলিম কূটনৈতিক ফরম্যাটে কেন্দ্রীয় ভূমিকা নিয়েছে। তৃতীয়ত, সৌদি আরব সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিগুলো তাদের পাকিস্তানের এই ভূমিকা প্রকাশ্যে স্বীকার করেছে। কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রশ্নে রায় হবে আরও সতর্ক। পাকিস্তানের দাবি এখন আগের চেয়ে জোরালো অবশ্যই, কারণ তারা শুধু বক্তৃতা দেয়নি, বাস্তব কূটনৈতিক উদ্যোগও দেখিয়েছে যুদ্ধ থামানোর জন্য।
তবে এই দাবি এখনো স্বীকৃত নেতৃত্ব নয়, বরং দাবিদারদের তালিকায় নতুন করে সামনে উঠে এলো পাকিস্তান, এটা বলাই বেশি সঠিক। কারণ সৌদি আরবের যে ধর্মীয়, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ওজন আছে, তুরস্কের যে আঞ্চলিক সক্রিয়তা এবং মুসলিম বিশ্বের বহুমুখী বিভাজন পাকিস্তানের সামনে বড় বাস্তবতা হয়ে আছে। সব মিলিয়ে বলা যায়, ইরান যুদ্ধ পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব দিয়েছে, কিন্তু মুসলিম বিশ্বের নেতৃত্বের মুকুট এখনো তাদের মাথায় ওঠেনি। ইসলামাবাদ এখন প্রমাণ করেছে যে তারা দরকার হলে সেতু বা ব্রিজ হতে পারে, কিন্তু নেতা হতে গেলে শুধু সেতু হওয়া যথেষ্ট নয়, চাই দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং ধারাবাহিক কূটনৈতিক সাফল্য এবং বৃহত্তর মুসলিম ঐকমত্য। এই সবগুলোই লাগবে। এই কারণেই আজকের সবচেয়ে নির্ভুল রায় এটাই, পাকিস্তান তার মর্যাদা বাড়িয়েছে, তার দাবি জোরালো করেছে, কিন্তু এখনো নেতৃত্ব প্রতিষ্ঠা করেনি। আর এটাই ইরান যুদ্ধের কূটনৈতিক মানচিত্রে পাকিস্তানের সবচেয়ে বড় অর্জন, আবার সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এখানেই রাখছি। রাজনীতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে। অনেকগুলো শব্দ ফিসফাস করে উচ্চারিত হচ্ছে, যেগুলো রীতিমতো আতঙ্কের, যেগুলো অস্বস্তির, এবং অনেকগুলো ঘটনা দৃশ্যমান, যে ঘটনাগুলো ঘটছে অথচ সেগুলো ঘটার কথা নয়। সরকারের বয়স মাত্র 2 মাস, এবং সঙ্গত কারণে এই 2 মাসে তাদের জীবনে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ইরান যুদ্ধ, দেশের অর্থনৈতিক যে দুরবস্থা, আইন শৃঙ্খলার অবনতি, এবং দেশি বিদেশি যে চক্রান্ত, তার মধ্যে মার্কিন ডিপ স্টেটের যে তৎপরতা, এই তৎপরতার কারণে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। 2 নম্বর হলো যে গত 18 মাসে পর্দার আড়ালে যে সকল ঘটনা ঘটেছে এবং বিএনপির সঙ্গে যে সকল কাণ্ড ঘটানো হয়েছে, বলতে গেলে বিএনপিকে নাকে দড়ি দিয়ে ইনুস জামানাতে 18টি মাস যেভাবে ঘোরানো হয়েছে, যেভাবে তাদেরকে অপমান এবং অপদস্থ করা হয়েছে, তার আগে শেখ হাসিনার জামানাতে 17টি বছর ধরে যে নির্মমতা এবং নৃশংসতা চালানো হয়েছে, ফলে তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে কাজ করার প্রেরণা, চিন্তা করার ক্ষমতা এবং একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সাহস এবং শক্তি দরকার, সেটি যথেষ্ট ঘাটতি তাদের আছে। এবং এটা রিবিল্ড করা, নতুন করে এগুলো গড়ে তোলার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটি হঠাৎ করে প্রতিকূল হয়ে পড়েছে। কেন প্রতিকূল হয়ে পড়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো বলবো। তার আগে আপনাদের সামনে কতগুলো বাস্তব চিত্র তুলে ধরি। যেমন ধরুন, অল অন এ সাডেন, কোনো কথা নেই, বার্তা নেই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। কেন গেলেন, কি কারণে গেলেন, এটা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বাংলাদেশের কাছে ছিল একরাশ আশা এবং আকাঙ্ক্ষা। তো সেই আশাকাঙ্ক্ষার ফলশ্রুতিতে ভারতে ইতিবাচক কিছু একটা হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত টের পাইনি। নর্মালি পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তার সঙ্গে অজিত দোভালের বৈঠক হওয়ার কথা, তার সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে কিছু অমীমাংসিত বিষয়ের ব্যাপারে মীমাংসা হওয়ার কথা। এমনকি যদি ভারত সরকারের উদারতা থাকতো, তাহলে সেক্ষেত্রে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারতেন, অমিত শাহের সঙ্গে দেখা হতো, তারপর এমনকি রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হতে পারত। কিন্তু তার কোনো কিছু হয়নি। তিনি এসেছেন এবং তিনি ভদ্রলোকের মতো চুপচাপ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু সেটি আশাব্যঞ্জক নয়। তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন, যেটি এরশাদ জামানাত একসময় হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। তো এটি আবার তিনি হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্যে দেশের কাজ বাদ দিয়ে এখন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে ভোট পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে যেভাবে দলীয় লোক থাকা দরকার, দলের এজেন্ডা বাস্তবায়ন দরকার, এবং যেভাবে প্রধানমন্ত্রীর যে অভীষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, কামনা বাসনা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া দরকার, সেই কাজটি যিনি আছেন জনাব খলিলুর রহমান, তিনি
করতে পারবেন না। তিনি বাইরের মানুষ, অন্য দলের মানুষ, অন্য গ্রুপের মানুষ, অন্য জমানার মানুষ, যার সঙ্গে বিএনপি কোনো যোগ নাই, অথচ তার উপর নির্ভর করা হয়েছে এবং তার সঙ্গে যাকে দেয়া হয়েছে উপদেষ্টা রূপে, তিনি জনাব খলিলুর রহমান সাহেবের সহযোগী রূপে বিভিন্ন জায়গাতে যান। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন দেখে একটা শিশু মনে করবে না যে তিনি জনাব খলিলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। আর পররাষ্ট্র বিষয়ে তার যে ধীশক্তি, এটি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তিনি জাস্ট দেখছেন, শুনছেন, শিখছেন এবং ক্ষেত্র বিশেষে প্রোটোকল মেনটেন করছেন, দ্যাটস অল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ফলে কি হচ্ছে? পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে ফিসফাস হচ্ছে। খলিলুর রহমান কি আমেরিকার লোক, ডিপ স্টেটের লোক, ডক্টর ইউনূসের লোক, নাকি ভারতের লোক, নাকি বিএনপির লোক? এগুলো নিয়ে কিন্তু প্রচণ্ড ফিসফাস হচ্ছে। এবার আসুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এখানে বিএনপির সবচেয়ে চৌকস, সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যিনি তারেক রহমান সাহেবের প্রতিবিম্ব হয়ে কাজ করেছেন, সেই জনাব সালাউদ্দিন, যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় তারেক রহমান সাহেবের বিশ্বস্ত ভ্যানগার্ড, যাকে মনে করা হয় পরবর্তী দলের মহাসচিব, ইত্যাদি আরও অনেক কিছু, সেই সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কিন্তু ফিসফাস কম হচ্ছে না, বরং খলিলুর রহমান সাহেবের চেয়ে বেশি। এবং তিনি এখন সারা বাংলাদেশের হিংসার পাত্র, ঈর্ষার পাত্র। কেন তারেক রহমান সাহেব তাকে এত ভালোবাসেন? কেন তার হাতে সবকিছু ছেড়ে দিয়েছেন? কেন তিনি তারেক রহমান সাহেবের এত প্রিয় পাত্র হয়ে উঠলেন? কিভাবে হলেন? উদ্দেশ্য কি? এগুলো নিয়ে বহু ফিসফাস। তার যারা শত্রু, তারা কেউ তাকে সালাউদ্দিন বলছেন, কেউ তাকে শিলং সালাউদ্দিন বলছেন, কেউ তাকে যাকে বলা হয় এস আলমের প্রতিনিধি বলার চেষ্টা করছেন, এবং তাকে ছোট করার জন্য তার প্রতিপক্ষ, তার শত্রু যারা আছে, এমন কোনো কর্ম নাই যেগুলো প্রকাশ্যে এবং গোপনে করছেন না। ফলে এই মানুষটি তার সমস্ত যোগ্যতা, অভিজ্ঞতা, সততা কিংবা অন্য যে সকল গুণাবলী রয়েছে, সবগুলোকে তিনি রীতিমতো একেবারে পটেটো, মানে যাকে বলা হয় চিপস, আলু ভাজি করে ফেলেছেন, অথবা আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তার মুখে হাসি নেই। তার যে ইমেজ, এটিকে এনলাইটেন করার জন্য একটা ফেসবুক পেজে তাকে জাস্ট অভিনয় করানো হয়েছে। তিনি একবার পাঞ্জাবি পরেছেন, সমুদ্রের তীরে হাসছেন, তারপরে নেপথ্যে গান বাজছে, তিনি হাত নাড়ছেন, পিছন থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড আসছে দেখে মনে হয় যে তিনি দেবদূত। কিন্তু প্রতিপক্ষ, বিশেষ করে জামার শিবিরের যারা লোকজন আছে, তারা তাকে নিয়ে যে সকল কুৎসা রটনা করছে, সেটার পরিমাণটা বেশি হচ্ছে, ফুসফাস হচ্ছে। এবং যে সকল ফুসফাস হচ্ছে সেটা সরকারের জন্য, তার জন্য, তারেক রহমান সাহেবের জন্য ভালো কোনো খবর না। মানুষ প্রশ্ন করছে, ফিসফাস করছে যে সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে ফিরে এলো না? সেনাবাহিনী আর কতদিন থাকবে? এই সরকারের উপরে জেনারেল ওয়াকারের ক্ষমতা কতটুকু আছে? ক্যান্টনমেন্টের ক্ষমতা কতটুকু আছে? যেহেতু এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো নিয়ে কিন্তু ফিসফাস হচ্ছে। আপনি সেই ফিসফাস বন্ধ করতে পারবেন না। ফিসফাস হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেটে কারা কারা আছেন, কারা তার সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কি সব সিদ্ধান্ত নিজে নেন, নাকি কেউ তাকে প্রভাবিত করে? তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো কে লিখে দেয়? তিনি যে ইতিমধ্যে পাবলিকলি অনেকগুলো ভুলভাল করেছেন, সেটার জন্য কি তিনি অনুতপ্ত, বা তিনি কি নিজেই ভুলগুলো করেছেন, নাকি তাকে দ্বারা এই ভুলগুলো করানো হয়েছে? এগুলোর ব্যাপারে তিনি কি সচেতন? ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর তিনি যেভাবে অনাড়ম্বর জীবনযাপন করছেন, এটি কি দীর্ঘমেয়াদে চলবে? তিনি যে মানুষের সাথে সহজ সরল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, এটি কি অন্তর থেকে, নাকি এটি তার অভিনয়? তিনি যে জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহচর্য পাচ্ছেন না, অথবা তিনি হঠাৎ করে আব্দুল আবু সাইদ সাহেবের মতো জ্ঞানী গুণী ব্যক্তির সাহচর্য পেয়ে গেলেন, এই দুয়ের মধ্যে পার্থক্য কি? কোনটি সত্য, কোনটি মিথ্যা? এগুলো নিয়ে নিদারুণভাবে ফিসফাস হচ্ছে। ফিসফাস হচ্ছে আমেরিকাকে নিয়ে,
ফিসফাস হচ্ছে গুপ্ত শক্তি নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে সংসদের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে, যে এই মন্ত্রীরা কি থাকবে নাকি বাদ পড়বেন, নাকি পরিবর্তন হবে, নাকি দপ্তর পরিবর্তন হবে, যারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন তাদের কি হবে, আর একজনই কি সফল হয়েছেন, এ সকল বিষয় নিয়ে নানা রকম ফিসফাস হচ্ছে। আর যত বেশি ফিসফাস হচ্ছে ততই সরকারের যে কাজের গতি সেটা কমে যাচ্ছে, সরকার নড়বড়ে হয়ে যাচ্ছে, মানুষ খুব অল্প সময়ের মধ্যে নানা অলক্ষণে স্বপ্ন দেখছে, অলক্ষণে যাকে বলে আশঙ্কা করছে, যেটিকে সিঁদুর মেঘ দেখলে ভয় পাওয়ার মতো ঘটনা। আর এগুলো যত বেশি হচ্ছে তত বেশি এই যে একটি নতুন সরকার, সেই নতুন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমরা আসলে একটা অভাগা জাতি। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম দেশি চক্রান্ত এবং আমাদের সমাজে দক্ষ অভিজ্ঞ লোকদের অভাবের কারণে আমরা হাজার হাজার বছর ধরে নিজেরা মারামারি করি, কখনো বিদেশিদের দ্বারা আক্রান্ত হই, এবং আমাদের শ্রমের ফসল প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বন্যার জলে ভেসে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।